এই সরকারের ক্রোনোলজিটা বুঝুন। সরকার প্রথমে কি করলো, যে টেন্টেড ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসতে পারবে না বলে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ বললো। সরকার চলে গেল ডিভিশন বেঞ্চে। কেন না, টেন্টেড ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসাতে হবে। সরকার যদি সরকার এরকম হয়, চুরি করবে, তাহলে যার গৃহস্থের বাড়িতে, যার বাড়িতে চুরি হলো, যে ফ্রেশারদের চুরি হলো, তারা চুপচাপ বসে থাকবে, তারা আন্দোলন করবে না, তারা মামলা করবে না। এরা তো কিছুই করছে না। এত বঞ্চনা, এত 100% নাম্বার পেয়ে পরীক্ষায় পাচ্ছে না, কেউ মানবে? এটা তো ভালো। এরা তো আমি মনে করি মানে মমতা ব্যানার্জিকে ম্যাক্সিমাম চুরি করতে দিয়েছে। তিনি বলছেন যে ফ্রেশার্সদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, একাধিক আইনজীবী একাধিক মন্তব্য করছেন, এর কারণটা ঠিক কি? মানে কেন এই বিতর্ক সৃষ্টি করছেন আপনারা? না, আমাদের বিতর্কের বিষয় না। বিষয়টা হচ্ছে যে রাজ্য সরকার তারা আইন তৈরি করে এবং এটি সম্পূর্ণভাবে রাজ্যের এখতিয়ারভুক্ত বিষয়। রাজ্য চাইলে এই যে নিয়োগের আইন, সেখানে ইকুয়াল অপরচুনিটি দিতে পারে। রাজ্য চাইলে কাউকে বিশেষ দৃষ্টিতে দেখতে পারে। এখন সেই বিশেষ দৃষ্টিতে দেখাটা সাংবিধানিকভাবে বৈধ হতে হবে। যেমন উদাহরণ দিয়ে বলি, তাহলে স্পষ্ট হয়ে যাবে। যেমন ধরুন SC ST OBC এগুলো রিজার্ভেশন, মানে আপনি বলতে পারেন বিশেষ দৃষ্টিতে দেখা। এই SC ST OBC সংরক্ষণ সেটা আইনসম্মত, সংবিধান সম্মত। এবার ধরুন মনে করুন যে রাজ্য মনে করলো যে আমি শিক্ষক নিয়োগের জন্য শিক্ষকদেরই শুধুমাত্র কনসিডার করবো, অন্য কাউকে করবো না, সেটা করা যেতে পারে। সেক্ষেত্রে লোকজন ওই প্রাইভেট স্কুলগুলোতে পড়িয়ে শিক্ষকতার অভিজ্ঞতা অর্জন করে তারপরে গভর্নমেন্ট স্কুলে ঢুকবে। বা এই যে শিক্ষকতা, ইভেন ধরুন হোম টিউশনকে হয়তো কনসিডার করলো, হতেই পারে যে তোমাকে অমুক এতজনের হোম টিউশন করাতে হবে, সেক্ষেত্রে 2 নম্বরই হবে, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু সেটা সেম ইয়ার্ডস্টিক হতে হবে এন্ট্রি লেভেলের ক্ষেত্রে। যেমন ধরুন এক্সপিরিয়েন্সের নাম্বার, সেটা কি চাকরির পরীক্ষায় থাকে না বা কোনো পরীক্ষায় থাকে না? হ্যাঁ থাকে। কখন থাকে? প্রমোশনাল পোস্টের ক্ষেত্রে। এন্ট্রি লেভেল মানে একদম প্রারম্ভিক স্তরে সাধারণভাবে 10 নম্বর দেওয়া বা আগিয়ে রেখে দেওয়া, এটা হয় না। এন্ট্রি লেভেলে যদি এক্সপিরিয়েন্সই কনসিডার হয়, তাহলে তো এন্ট্রি লেভেলে কেউ এন্ট্রি পাবে না। না, এই এন্ট্রি লেভেলে শুধু এক্সপেরিয়েন্স কনসিডার, এরকমটা কিন্তু সরকার বলেন। এক্সপিরিয়েন্স কনসিডার, দেখুন ভালো করে বুঝুন। নিয়োগের পরীক্ষায় সাধারণভাবে প্রথম সিলেক্টেড ক্যান্ডিডেট এবং লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেটের মধ্যে নাম্বারের পার্থক্য কত থাকে? এই ধরনের একটা হাইলি কম্পিটিটিভ এক্সামে 3 থেকে 4। আপনি 10% মার্কস যদি অ্যালোকেট করেন, তাহলে ফ্রেশার্সদের পাওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ হয়। যদি 5% করতেন, এর থেকে বেশি ফ্রেশার্সরা পেত। বলবেন এর আগে কি হয়নি? হ্যাঁ হয়েছে, এই রাজ্যেই হয়েছে। প্যারা টিচার, পার্ট টাইম টিচারদের দেওয়া হয়েছে। আমি বলছি হয়েছে, কিন্তু সেটা সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ হয়। এখন সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ হচ্ছে, সংবিধান সম্মত কিনা। এর কারণ কি? কেন চ্যালেঞ্জ হচ্ছে? তার কারণ হচ্ছে 2000 এই রাজ্যে প্রতি বছর পরীক্ষা হয়। 2016 সালের পরে 2025 সাল, অর্থাৎ 9-10 বছর। 2016 সালের নিয়োগটা হয়েছে একটি দুর্নীতিপূর্ণ পদ্ধতির মধ্যে। সেই দুর্নীতিতে কারা ইনভলভ? সরকার ইনভলভ, বোর্ড ইনভলভ, SSC ইনভলভ। আমার কথা না, সুপ্রিম কোর্ট বলছে। এবার এই সরকার আইন তৈরি করার ক্ষমতা আবার সরকারের। এই সরকারের ক্রোনোলজিটা বুঝুন। সরকার প্রথমে কি করলো, যে টেন্টেড ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসতে পারবে না বলে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ বললো। সরকার চলে গেল ডিভিশন বেঞ্চে। কেন না, টেন্টেড ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসাতে হবে। মানে সরকারের উদ্দেশ্যটা কি? দাগিদের পরীক্ষায় বসানো, অর্থাৎ তাদের কাছে চাকরি দেবো। মানে দাগিদের চাকরি দেওয়াটা সরকারের উদ্দেশ্য। অসফল হলো, আদালত কষ্টিক রিমার্ক করলো। তাহলে সরাসরি দাগি মানে বোমাল চোর কটাকে পরীক্ষায় বসাতে পারলো না, কিন্তু যে চোর মাল সহ ধরা পড়েনি কিন্তু চুরি করেছে, যারা আবার এখন সরকারের দাবিদারিও করছে। 3rd রাউন্ড কাউন্সিলিং এর পরের মালগুলো, 4th রাউন্ড, 5th রাউন্ড, 6th রাউন্ডের, তারা কিন্তু বোমাল চোর না, কিন্তু চোর, এক্সপায়ারি প্যানেলের চোর। পরীক্ষায় বসে গেছে তাদের মধ্যে অনেকে হয়তো আবার ইন্টারভিউ লিস্টে নামও চলে এসে আবার ইন্টারভিউ দিয়ে হয়তো চাকরিও পাবে, আবার 3 বছর পরে চাকরি বাতিল হবে। সে কটা হচ্ছে চোর কিন্তু মাল সহ ধরা পড়েনি, মানে এখনো মালগুলো ধরা পড়েনি। কেন? তার কারণ হচ্ছে এখন ওই কাউন্সিলিং ওয়াইজ লিস্ট হয়নি। ওএমআর শিট কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, সুপ্রিম কোর্ট আপিল করেছে, পাবলিশ হবে। আজ না হয় কাল হবে, কাল না হয় পরশু হবে, পরশু হয় 2 বছর পরে হবে। 2 বছর পরে যখন ধরা পড়বে, তখন ওই 2017 বা 18 বা 19 নিয়োগ পেয়েছিল, সেই 19 থেকে ধরুন 2027 পর্যন্ত হলো। 19 থেকে 27 পর্যন্ত পুরো টাকাটা, ওই চুরি করে যে টাকাটা পেয়েছিল, পুরো টাকাটা ফেরত লাগবে। যে কোনো টেন্টেড ওটাও টাকা ফেরত লাগবে।
সুপ্রিম কোর্টে মামলা, এরা যে ভাববেন না এমনি ছাড়বো এদেরকে। আপনাদের তো পৌষ মাস একের পর এক মামলা আসবে আপনার আইনজীবীদের। যদি সরকার এরকম হয় যে চুরি করবে, তাহলে যার গৃহস্থের বাড়িতে, যার বাড়িতে চুরি হলো, যে ফ্রেশার্সদের চুরি হলো, তারা চুপচাপ বসে থাকবে, তারা আন্দোলন করবে না, তারা মামলা করবে না? এরা তো কিছুই করছে না। এত বঞ্চনা, এত 100% নাম্বার পেয়ে পরীক্ষায় পাচ্ছে না, কেউ মানবে? এরা তো ভালো, এরা তো আমি মনে করি মানে মমতা ব্যানার্জিকে ম্যাক্সিমাম চুরি করতে দিয়েছে। মানে এই ফ্রেশার্সরা অবভিয়াসলি, সাধারণ অবভিয়াসলি এর অন্য ট্রিটমেন্ট হওয়া উচিত, এর অন্য ট্রিটমেন্ট হওয়া উচিত। এইসব ট্রিটমেন্টটা হবে না, এর অন্য ট্রিটমেন্ট লাগবে। আদ্যপ্রান্ত চোর, এর এর নীল নকশা অন্য নকশা, প্ল্যান এ বি বলেনি, এ বি সি দিয়ে অন্য প্ল্যানের। এ প্রতিবার কিছু করে চোর ধরে, মানে কিছু দাগি চোরকে ও ধরে প্রতিবার। এই ক্যান্ডিডেটদের মধ্যেও কিছু দাগি চোর ধরে, এর আগে যেমন ইনসাল্ট টাইপ চোর ধরেছিল, এবারও ধরেছে, একদম স্পষ্ট দেখতে পাচ্ছি ও একই পরিণতি হবে। কি প্রমাণ আছে আপনার কাছে? আপনি তো এইভাবে বলে একই পরিণতি হবে। থার্ড রাউন্ড কাউন্সিলিং ওয়াইজ লিস্টটা দিতে বলবেন না, মমতা ব্যানার্জিকে বলেন যে কাউন্সিলিং ওয়াইজ লিস্টটা দেবে, দিয়ে তারপরে দেখবেন তারপরে কজন গলা ফাটাতে আসে। কাউন্সিলিং ওয়াইজ লিস্টটা দিতে বলবেন, দিয়ে বলবেন কজন গলা ফাটাতে আসে। এরা যে কটা গলা ফাটাচ্ছে তারা ভালো করে জানে কোন কাউন্সিলিং এর, তারা জানে মমতা ব্যানার্জির হয়ে গলা না ফাটালে আমাদের মানে মাইনের টাকা ফেরত লাগবে, পরীক্ষায় বসতে পাবো না। এই করে যদি কোনোভাবে ঢুকে যাওয়া যায়, স্পেসিফিকলি বলা আছে এক্সপায়ারি প্যানেলে টাকা ফেরত দিতে হবে। আমরা যদি আবার শুরুর দিকটা আসি, যে এক্সপায়ারি প্যানেল মানে শুধু এই 183 জন না, ভালো করে জাজমেন্টটা পড়বেন। এই যে ধরা পড়ে গেছে টেন্টেড ক্যান্ডিডেট, কনক্লুশন পোর্শনে পড়েন তো, কোথায় বলা আছে যে পিএইচ ক্যান্ডিডেট তাকে মানে পিএইচ মানে ভাঙলু চোরকে ছাড় দিতে হবে? কোথায় বলা আছে? কোথায় বলা আছে যে ফিট চোর মানে সে তাকে জেলে ভরা যাবে, ভাঙলু চোরকে ছাড় দিতে হবে? কোথায় বলা আছে? মানে জিম করা চোর হলে তাকে জেলে ভরতে হবে, আর ভাঙলু চোর হলে তাকে মানে গলায় মালা পড়াতে হবে? কোথায় বলা আছে? জাজমেন্ট বলতে পারে যে না জিম করা চোর তাই জেলে ভরো, আর ভাঙলু চোর পা ভাঙা আছে বা হাত ভাঙা আছে, একটু লেংচি হাঁটে, শিক্ষামন্ত্রী তাকে সেই চোরকে মমতা ব্যানার্জি ভালোবাসা দেবে, সে আবার বিয়েতে হবে? এটা হয়? তাহলে ঠিক কি লেখা ছিল জাজমেন্টে? যে কথাটা বলা হচ্ছে যারা প্রতিবন্ধী কোটায় রয়েছেন তারা মানে পরীক্ষায় বসতে পারবেন বা সেই হিসেবে বসা হয়েছে, এই কথাটা যে বলা হচ্ছে সেটা সেটা জিজ্ঞাসা করবেন, তাকে জিজ্ঞাসা করবেন যে বলছে জাজমেন্টের কোন প্যারাগ্রাফে লেখা আছে যে ভাঙলু চোর গুলাকে সব ছাড় দিয়েছে। যেগুলো পা নাচি নাচি যে চোর গুলো যাবে, সেই চোর গুলোকে সব ছাড় দিয়েছে, কোথায় বলা আছে? ভাঙলু চোরদের যে ছাড় দেওয়া হয়েছে কোথায় বলা আছে? ওএমআর শিট পাবলিশ করতে হবে, 16 পাবলিশ করতে হবে, 25 পাবলিশ করতে হবে, 42-47 হয়েছে কিনা দেখতে হবে তো। আপনি আশঙ্কা করছেন দুর্নীতি হয়েছে এই পরীক্ষার ক্ষেত্রে? যে কটা 2016-তে ওই যে লিস্ট দিয়েছে ওর বাইরে লিস্ট লম্বা হবে তো, ও লিস্ট লম্বা হবে, ও লিস্ট মানে ওই 1806 জনে থাকবে নাকি? ও লিস্ট অনেক লম্বা হবে, অপেক্ষা করুন, ও লিস্ট অনেক লম্বা হবে। 2025-এর যে নিয়োগ পরীক্ষা হয়েছে, এসএসসির জন্য যে পরীক্ষাটা হয়েছে, সেই পরীক্ষায় দুর্নীতি হয়েছে বলে কি আপনি মনে করেন বা বিশ্বাস করেন? এক, আর দুই হচ্ছে যে ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হয়েছে সেই নিয়ে যে বিতর্ক, কিন্তু কেন এই ইন্টারভিউ তালিকার নিয়ে এত বিতর্ক? সেটা মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন যে আচ্ছা
ধরুন মানে যা বললো এরা একদম মানে ধোয়া তুলসী পাতা, দু চারটে ভুল হয়েছে, আমি ধরুন একটা ভুল হয়েছে, দু চারটিও না, একটা ভুল হয়েছে। আচ্ছা তার মানে তো লিস্ট আর মানে ইনট্যাক্ট থাকবে না, লিস্টে তো আবার পরিবর্তন করতে হবে। তাহলে আগে ডকুমেন্ট ভেরিফিকেশন করে পরে লিস্ট প্রকাশ করতে কি অসুবিধা ছিল? আচ্ছা রায় পড়ে কোথায় বলা আছে যে পিএইচ কোটার কাউকে পরীক্ষায় টেন্টেড হলে পরীক্ষায় বসাতে হবে? আচ্ছা যে কোটা ধরা পড়েছে সবাই পিএইচ, সবগুলো পিএইচ? একবার গিয়ে দেখে আসুন তো বাড়িতে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি করে যে এইভাবে ধরা পড়ে যাবেন এটা এক্সপেক্ট, আগের বার হচ্ছে একেবারে উন্মুক্ত চুরি হয়েছে, এবার একটু বদ্ধ চুরির ব্যবস্থা করেছে, চুরিটা একটু সাইন্টিফিক চুরির ব্যবস্থা করেছে। আপনি সমস্ত পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে রাখা আছে তো? রাখা আছে? এখন আছে কিনা আমি কি করে জানবো? পরবর্তীতে সিএফএসএল এ পাঠালে অন্য কিছু ধরা পড়বে না তো? যে ওএমআর শিটে 2-5 দিন 10 দিন পরে কালি না 42 বেড়ে 47 হয়ে যায়নি তো? ইন্টারভিউ সিসি মানে ইন ক্যামেরা হয় জানো? না, এখানেও কি টাকার খেলা হয়েছে বলে আপনার মনে হয়? শুভেন্দু অধিকারী কালকে একটা সাংবাদিক সম্মেলন করেনি? আচ্ছা পশ্চিমবঙ্গের কোন জেলে জেলের বাসিন্দা মোবাইল পাই বলুন তো? কোন জেলে, কোন কোন জেলের বাসিন্দা? কালকে একবার গিয়ে একবার যে কোনো জেলের জেলারকে গিয়ে জিজ্ঞাসা করে শুনুন যে আপনারা মোবাইল দেন নাকি জেলের বাসিন্দাদের? সবাইকে মোবাইল দেন তো? ফোন করে টাকা উঠছে, এখনো কারামন্ত্রীকে কি করে রেখে দিয়েছেন পদে এরপরেও? এক্সপিরিয়েন্সের কাকে কাকে নাম্বার দিয়েছে? সবাই এক্সপিরিয়েন্স। 5টা ধরা পড়বে, 25টা গোলে বেরিয়ে যাবে, এই যেমন যেভাবে হয়েছে আর কি। 26,000, আমাদের ভাষায় 26,000, 25,753, 1,806 জন, বাকি জন সবাই সবাই নিজেকে চিৎকার করে বলছে আমি আনটেন্টেড। আরে তুমি 4th রাউন্ড কাউন্সিলিং এর বাবা, তুমি আনটেন্টেড নাও, তুমিও টেন্টেড, এক্সপায়ারি প্যানেলের টেন্টেড, তোমার টাকা ফেরত লাগবে। মমতা ব্যানার্জি ওই জন্য টাকা ফেরত নেয়নি, ও এমআরও প্রকাশ করবে না, কাউন্সিলিং ওয়াইজ লিস্টটা প্রকাশ করবে না, কিন্তু করাবোই। আর এই ক্ষেত্রেও টাকার মানে অবভিয়াসলি হয় টাকা না হলে তাবেদারি, দুটো কনসিডারেশন, হয় টাকা না হয় তাবেদারি। আমার হয়ে গলা ফাটাবি, আদালতে গিয়ে ঝামেলা করবি, উকিলদের গালাগালি করবি, চিন্তা নেই, তোকে পরীক্ষায় বসিয়ে দেবো, না হলে হয় এদিকে চাকরি পাবি না হলে টিকিট পাবি তৃণমূলের। পরিষ্কার অঙ্ক। চাকরি থাকলে অঙ্কিতা অধিকারী শিক্ষিকা, চাকরি না থাকলে অঙ্কিতা অধিকারী তৃণমূল নেত্রী। থার্ড রাউন্ডের পরে কাউন্সিলিং এ অংশ চাকরি পাওয়া ব্যক্তি, চাকরি থাকলে শিক্ষক, চাকরি না থাকলে তৃণমূল নেতা টিকিট পাবে। তো অঙ্ক পরিষ্কার, চাকরি থাকলে শিক্ষক, চাকরি না থাকলে তৃণমূল নেতা। অঙ্কিতা অধিকারকে দেখেছেন, তৃণমূল দুর্নীতির সাথে আপোষ করে না। অঙ্কিতা অধিকারীর চাকরিটা বাতিল হয়েছে, টাকা তো ফেরত লেগেছে। কে সে? তৃণমূল নেত্রী। দুর্নীতি করে চাকরি চলে গেলে টাকা ফেরত দিতে হলে কি হবে? সে তৃণমূল নেত্রী হবে, তৃণমূল নেতা হবে। তৃণমূল পরিষ্কার অঙ্ক বুঝিয়ে দিয়েছে, মমতা ব্যানার্জি পরিষ্কার অঙ্ক বুঝিয়ে দিয়েছে, দেখ চাকরি থাকলে মাসে 40,000, আর চাকরি না থাকলে মাসে 40। তৃণমূলের হিসাব খুব পরিষ্কার, চাকরি থাকলে 40,000, চাকরি না থাকলে 40 লাখ।
অতএব সেই অনুযায়ী নাচছে, সবারই লক্ষ্য অঙ্কিতা অধিকারী হবে। কিন্তু আপনি কিসের ভিত্তিতে এই কথা বলছেন যে চাকরি দুর্নীতিতে, মানে চাকরি নিয়োগের ক্ষেত্রে টাকার লেনদেন হয়েছে? কিসের? এই যে এখন যে ইন্টারভিউর তালিকা বেরিয়েছে। আমি কিছু বলিনি তো, শুভেন্দু অধিকারী দেখিয়েছে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা হয়েছে কি এখন? টাকার লেনদেনের কথা তো শুভেন্দু অধিকারী দেখিয়েছে। শুভেন্দু অধিকারী দেখিয়েছে, শুভেন্দু অধিকারীকে জেলে ভরুন মিথ্যা কথা হলে, আর নাহলে জেল মন্ত্রীটাকে তাকে জেলে ভরুন। জেলে কি করে মোবাইল গেল? শুভেন্দু অধিকারী তো এতদিন ওই যে মিথ্যা কথাটা বলতেন, রক্ষা কবে, এখন তো নেই। মামলা করলেন না কেন কালকে? কিন্তু সাংবাদিক সম্মেলন করে দিয়েছে, কোনো মামলা হলো না কেন? তার বিরুদ্ধে যে মিথ্যা প্রপাগান্ডা তৈরি করছে, কেন? কারণ মামলা হলেই ওরা জানে ওটা রেকর্ডে চলে আসবে, রেকর্ডে চলে এলে কি হবে ও ভালো করে জানে। মানে আপনি বলছেন ইচ্ছে করেই মামলা করা হবে? তো যাই হোক, শুনে মমতা ব্যানার্জি, মানে গ্রাম্য একটা কথা আছে যে তুমি পাতায় পাতায় চললে কেউ কেউ শিরায় শিরায়ও চলে, ডালে ডালে চললে কেউ পাতায় পাতায় চলে, কেউ পাতায় পাতায় চলে, কেউ কেউ শিরায় শিরায় চলে। গ্রাম্য প্রবাদ। ফলে খুব পরিষ্কার, মমতা ব্যানার্জি যদি ভাবে যে আমি দুর্নীতি করবো, সাইন্টিফিক দুর্নীতি, আগে বলতো না সাইন্টিফিক রিগিং, সাইন্টিফিক দুর্নীতি। আগেরটা উন্মুক্ত দুর্নীতি হয়েছিল, এটা একটু বদ্ধ দুর্নীতি, মানে যতটা পারা যায় আর কি না ধরতে দেওয়া। ওএমআর শিট হয়তো চেঞ্জ হয়ে গেল, পরে হয়তো পেন সাপ্লাই করে সেই পেনেই 10 দিন পরে দাগ হয়ে গেল। পরীক্ষা সেন্টার সব সিসিটিভি গুলো ভালো করে রেখে দেবেন, সিসি ক্যামেরা ডাটা গুলো। সব পরীক্ষা হলে সিসিটিভি ছিল তো। সতর্ক করে দিচ্ছেন। আমি বলছি ওএমআর শিট গুলো পাবলিশ করুন 16 আর 25-এ, স্বচ্ছতার সাথে পাবলিশ করুন, যেমন পরিষ্কার হয়ে যাবে ওএমআর শিট পাবলিশ, অ্যান্সার কিস পাবলিশ, ব্যাস। দেখুন কত টেন্টেড বেরোয়। এদিকে চাকরি নিয়োগ নিয়ে একের পর এক বিতর্ক, দুর্নীতির অভিযোগ বিভিন্ন মহল থেকে। আর তার কিছুদিন আগেই আমরা দেখলাম পার্থ চট্টোপাধ্যায় জামিনে মুক্তি পেলেন। অবশ্যই পেয়েছেন, পার্থ চ্যাটার্জি জামিনে মুক্তি পেয়েছেন, মমতা ব্যানার্জি জেলে যাননি। অনেকদিন আগে থেকে বলছি, ফেস টাইম কলের জন্য। ওর ফেস টাইম মোবাইলটা নিয়ে ফেস টাইম কল কাকে করে সেটা তদন্ত হওয়া উচিত, কিন্তু তদন্ত কাকে দিয়ে করাবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলে যাওয়া উচিত, এবং যারা যারা আরো দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের জেলে যাওয়া উচিত। কিন্তু ওই রাজনৈতিক বোঝাপড়া, লোকসভায় আমি, বিধানসভায় তুমি, আরএসএস এর দুর্গাকে নাড়াবো না, খোঁচা দেব না, তাহলেই ধর্মনিরপেক্ষ শক্তির স্পেস তৈরি হবে। অতএব মমতা ব্যানার্জি সে যত চুরি করুক, ক্ষমতায় মমতা ব্যানার্জিকে রাখবে। মানে এত স্পেস তৈরি হবে যে বিহারের মতো রেজাল্ট হয়ে যাবে। দেখুন বিহারের বিহারে রেজাল্ট, মমতা বন্দ্যোপাধ্যায় নেই। বিহারে মমতা বন্দ্যোপাধ্যায় নেই এটা ঠিক কথায়। বিহারের নির্বাচনী যে প্রেক্ষিত আর পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রেক্ষিত এক। বিহারের ডায়নামিক্স আর পশ্চিমবঙ্গের ডায়নামিক্স এক। বিহারের পার্সপেক্টিভ আর পশ্চিমবঙ্গের পার্সপেক্টিভ এক না। বিহারের ডেমোগ্রাফি, বিহারের মানুষের পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আর পশ্চিমবঙ্গের মানুষের পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এক।
ফলে এখানে ঠিক কথা, মমতা ব্যানার্জি ভোট তো আগে পেয়েছে, এবারে ভোট পাননি এর কথা বলাটা মূর্খ। মানুষজন বুঝতে পারছে না। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে এসআইআর নিয়ে এত চিৎকার করছেন, উনি ভালো করে জানেন যে সিএ এনআরসি এসআইআর চাই ওনা, না হলে উনি ভোট রাজনীতিতে টিকে থাকতে পারবেন না। উনি খুব শীঘ্রই এখান থেকে বিদায় নিতে হবে।